যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মতো শুভেন্দু অধিকারীর বাংলাও কি এবার সড়ক বিপ্লবের পথে? একটা নতুন রাজ্য সরকার শপথ নিয়ে সবে এসেছে ক্ষমতায়। মাত্র 7 দিন গড়িয়েছে সেই সরকারের বয়স, আর তার মধ্যে 16ই মে শনিবার ক্যাবিনেট মিটিংয়ে একটা ঐতিহাসিক বৈপ্লবিক সিদ্ধান্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গের সড়ক নিয়ে এবার এক আমূল পরিবর্তন আসতে চলেছে। আজকে সেই পরিবর্তন আর সেই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। কী সেই সিদ্ধান্ত? প্রথমেই একেবারে খবরটায় চলে আসি। 7টা জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, সেগুলোকে NHAI এবং NHIDCL, অর্থাৎ যারা সারা ভারতবর্ষ জুড়ে এই সমস্ত জাতীয় সড়কগুলো, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, সুপার এক্সপ্রেসওয়ে এগুলো মেনটেন করে, তাদের হাতে তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এতদিন কি ছিল? কেন এই সিদ্ধান্তকে আমরা বৈপ্লবিক বলছি? পশ্চিমবঙ্গের এমন অনেক রাস্তা ছিল যে রাস্তাগুলো WBHDCL এবং NHAI তাদের যুগ্মভাবে তত্ত্বাবধানে চলত। কোনো রাস্তা হয়তো পূর্ত দপ্তর তৈরি করেছে, পরবর্তীকালে মেনটেনেন্সের ক্ষেত্রে একটা যৌথভাবে তার ব্যবস্থা চলছে, এরকম অনেক কিছু ছিল। কিন্তু এবার তার থেকে একটু মৌলিক অবস্থানে পরিবর্তন এলো। রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ে নীতিগত অনুমোদন চলে এসছে, সেটা মুখ্য সচিবের শনিবারের প্রেস নোট থেকে আমরা জানতে পেরেছি। আমরা একবার খুব দ্রুত কি কি রাস্তা, কোন কোন প্রজেক্ট সেখানে চোখ বুলিয়ে নিই। তাহলে আমরা দেখতে পাবো যে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টগুলো কিন্তু ঝুলে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টের সময়, যার মধ্যে উত্তরবঙ্গ, দার্জিলিং বিস্তীর্ণ অংশের সড়কগুলো রয়েছে। NH 312 রয়েছে, জঙ্গিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, ঘোচাডাঙ্গা করিডোরকে কানেক্ট করে। রয়েছে NH 31 আর NH 33। খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগকারী এই রাস্তা দুটো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ চিকেন স্নেকের কাছাকাছি অংশে। NH 10 সেবক, কালিম্পং, সিকিম সীমান্ত। আমরা জানি যে ডোকলাম ঘটেছে একটা, খুব বেশি দিন হয়নি। NH 317A হাসিমারা, জয়গাঁও, ভুটান সীমান্ত। ভুটানের সঙ্গে ভারতের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে যথেষ্ট আদান প্রদানের সম্পর্ক, কিন্তু তার আশপাশটা পুরোটা জুড়ে যেহেতু একটা বৃহত্তর অংশে চীনের ঘাঁটি আছে, সুতরাং রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। NH 717 উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ সীমান্ত সংযোগ, খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। স্পেশালি শুধুমাত্র উত্তরবঙ্গের দিক থেকে নয়, উত্তর পূর্ব ভারতের অ্যাসপেক্ট থেকেও বাণিজ্য, লজিস্টিক্স এবং অবশ্যই আভ্যন্তরীণ নিরাপত্তা, এই সমস্ত দিক থেকে খুব 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 গুরুত্বপূর্ণ এই যোগাযোগটাও। আর অবশ্যই NH 110 শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ের রাস্তা। দীর্ঘদিন ধরেই এই দাবিগুলো ছিল, কেন্দ্রের তরফ থেকে বহুবার নোট পাঠানো হয়েছে, চাওয়া হয়েছে, কিন্তু আমরা জানি যে অনেক বিষয়ের মতো, বর্ডার ফেন্সিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের মতো, ওই লাল ফিতের জটে কোনোভাবেই নবান্ন থেকে ফাইল আর এগোচ্ছিল না। অবশেষে সেই অচলায়তন কাটিয়ে নতুন সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, একটা বৈপ্লবিক পথে পা বাড়ালো। এবার আমরা চলে আসব এই যে সিদ্ধান্ত, যে খবরটার কথা বললাম আপনাদের, তার ইম্প্যাক্ট, তার জন্য কি কি প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তার অ্যাসপেক্টটায়? দেখুন, আপনারা রাস্তাগুলোর কথা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুধু উত্তরবঙ্গ, দার্জিলিং নয়, ডুয়ার্স, সিকিম, ভুটান, বাংলাদেশ, এমনকি নেপাল, এই প্রত্যেকটা বিন্দুর সঙ্গে একটা অদ্ভুত আভ্যন্তরীণ নিরাপত্তার অ্যাঙ্গেল জড়িয়ে রয়েছে এই রাস্তাগুলোকে ঘিরে। কেন এই কথা বলছি? বাংলাদেশ, নেপাল আর সিকিমকে তো আলাদা গুরুত্ব দেওয়াই হচ্ছে। সিকিমের কথাটা এক্ষুনি বললাম যে
ডোকালাম উত্তর যে ভূ রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি, নয়াদিল্লি এবং বেজিংয়ের যে সম্পর্ক, তাতে এটা হওয়ারই ছিল। কিন্তু নেপাল আর বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গত 2 বছরে। 2024-এর অশান্ত বাংলাদেশ দেখার পরই নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এনাফ ইজ এনাফ, আর নয়, এবার আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে জানিয়ে আমরাও এই চ্যানেলে আমি ভিডিও করেছিলাম। আমি জানি না আপনারা কজন সেটা দেখেছেন, আমি সেই ভিডিওগুলো লিঙ্ক করে দেবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের এই যে পলিটিক্যাল টেকটনিক শিফট, এই পরিবর্তনটা, এই চেঞ্জটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে কী প্রভাব ফেলেছে, বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে কতটা কোন ইকুয়েশানে রয়েছে, কি প্রভাব পড়তে পারে দুদিকে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। চায়না ফ্যাক্টরের মতোই বাংলাদেশ এবং নেপালকে ঘিরে আরও একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা বারবার আমাদের আলোচনায়, যারা এই চ্যানেল ফলো করেন তারা জানেন যে শুধু স্থানীয় রাজনীতি বা রাজ্য রাজনীতি নয়, আমরা কিন্তু জাতীয় রাজনীতি এবং ভূ রাজনীতি নিয়েও একইভাবে কনসার্ন থাকি, আলোচনা করি, একটু অন্যরকমভাবে, একটু অন্য অ্যাঙ্গেল আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই জায়গা থেকেই আমাদের মুখে হয়তো আপনারা বহুবার শুনেছেন গভীর দেশ প্রসঙ্গটা, ডিপ স্টেট। সেই ডিপ স্টেটের এই গোটা দক্ষিণ পূর্ব এশিয়া সাবকন্টিনেন্টে এবং স্পেশালি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, আসাম, গোটা উত্তর পূর্ব ভারতের দিকে একটা চিল নজর আছে। অবশ্যই সেটা বাংলাদেশ, মায়ানমার, চীন, এই গোটা ইকুয়েশনকে মাথায় রেখে। সুতরাং সেদিক থেকেও এই সড়ক যোগাযোগ আভ্যন্তরীণ নিরাপত্তার অ্যাসপেক্টটাকে কত গুণ বাড়িয়ে দেয় সেটা বোধহয় আর নতুন করে বলে দিতে হবে না। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্তগুলোর ফলে, এই যে প্রথম সিদ্ধান্তটা নেওয়া হলো যে 7টা জাতীয় সড়ককে ঘিরে, সেগুলোর জন্য চিকেন স্নেক কি এবার একটু শক্তপোক্ত হলো, মুরগির গলা কি একটু বেশি বল পাবে এবার, আমাদের তাকিয়ে থাকতে হবে। অবশ্যই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে 2024-এর বাংলাদেশ এবং কাঠমান্ডুর যে ছবি আমরা রিসেন্ট পাস্টে দেখেছি, দুটো জায়গাতেই নির্বাচন হয়েছে এবং তারপর নতুন সরকার এসছে, ঠিক যেমন রাজ্য রাজনীতিতেও পালাবদল হয়েছে ভারতবর্ষে। সেই গোটা ব্যাপারটা মাথায় রেখে এই মুহূর্তে বলা যেতে পারে যে ভারত সরকারের কাছে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই উত্তর পূর্বের সঙ্গে সংযোগকারী পশ্চিমবঙ্গ, বিহার, এই গোটা কর্ডনটা, অর্থাৎ চিকেন স্নেক। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে চিকেন স্নেক নিয়ে অতীতে দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরের বিভিন্ন এলিমেন্টের থেকে বারবার যেটাকে টার্গেট করা হয়েছে উইক পয়েন্ট হিসেবে, এখন কিন্তু একটা শক্তির ভারসাম্যে একটা অন্য ত্রিভুজ কেন্দ্র সরকার খানিকটা হলেও একটু কেন্দ্রকে স্বস্তিতে রাখবে। কারণ পশ্চিমবাংলায় এই মুহূর্তে বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী ক্ষমতায়, আসামে রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, আরও একটা বিজেপি সরকার, তাদেরই শাসিত রাজ্য, এবং তার পাশাপাশি বিহার। চিকেন স্নেকের এই 3টে অংশের যদি আপনি একটা কাল্পনিক 3টে পয়েন্ট দিয়ে, 3টে ডট দিয়ে ত্রিভুজ তৈরি করেন, তাহলে দেখতে পারবেন বিহারেও কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর বিজেপি শাসিত। ফলে পারস্পরিক যে তালমেল, সমন্বয়, সেই দিকে কোনো রকম কোনো গ্যাপ হওয়ার জায়গা নেই, এমন কোনো মিসিং লিঙ্ক এর মধ্যিখানে আর নেই, যেটা তৃণমূল সরকারের আমলে বারবার অনেক কিছু সিদ্ধান্ত হতো মৌলিকভাবে, কিন্তু তারপর নবান্নর পেপার ওয়ার্কের জন্য আটকে যেত। এখন আর সেই পরিস্থিতিটা রইল না, সেটা একটা বড় ব্রেক থ্রু হিসেবে দেখা যেতে পারে। পলিটিক্যালি আপনি দেখুন, ইন্টারন্যাশনাল সিকিউরিটির অ্যাসপেক্ট থেকে দেখুন, আভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে দেখুন, এবং পাশাপাশি পরিকাঠামো, লজিস্টিক্স, এই ফ্যাক্টরগুলো তো আছেই। এখন প্রশ্ন হলো, এই সড়ক বিপ্লব হলে, এই যে পরিবর্তনটার কথা আমরা বলছি আজকে বিপ্লব হিসেবে, সেটা হলে শুধুই কি গতি বেড়ে যাবে ট্রাফিকের, আরও বেশি কমিউট করাটা সহজ হবে, ব্যবসায়িক দিক থেকে লাভ হবে? এর আরও কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আমরা বহুবার
অভিযোগ করতে করতে বলতে পারেন ক্লান্ত হয়ে গিয়েছিলাম গত কয়েক বছরে। কিছু কারণে আমাকে ব্যক্তিগতভাবে এবং অনেককেই হয়তো আপনাদের সড়কপথে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও অনেকে ট্রাভেল করেন, অনেকে রোড ট্রিপ করেন, অনেকে ট্রেন বা প্লেনের থেকে সড়কপথে জার্নি করাটাকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন, অনেকে প্রয়োজনে করেন, তাগিদে করেন, কাজের জন্য করতে হয়। যারা সেই কাজটা নিয়মিত করেন তারা জানেন যে পশ্চিমবঙ্গের ন্যাশনাল হাইওয়েগুলো অধিকাংশ, যেগুলো খুব মূল সড়কগুলো ছিল, একদিকে দক্ষিণবঙ্গর সঙ্গে গোটা ওড়িশা হয়ে গোটা দক্ষিণ ভারতের যোগাযোগ রক্ষা করা, পশ্চিম ভারতের যোগাযোগ রক্ষা করা যে রাস্তাটা, উল্টো দিকে দক্ষিণবঙ্গর সঙ্গে উত্তরবঙ্গর যোগাযোগের পুরনো NH-34, এখন যেটাকে আমরা 12 নম্বর জাতীয় সড়ক বলি, এই দুটো নিয়েই, এবং NH-19 অর্থাৎ পুরনো জিটি রোডের এই প্রত্যেকটা সড়কের বিভিন্ন অংশ নিয়ে বহুবার সাম্প্রতিক অতীতে আমাদের অভিযোগ করতে হয়েছে। এক অভিযোগ, রাস্তা সবসময় গার্ডরেল দেওয়া, আঁকা বাঁকা, আমি অনেক সময় ব্যঙ্গাত্মকভাবে বলতাম মেসির মতো ড্রিবল করা শিখে গাড়ি চালাতে হয়। গার্ডরেল ফেলা থাকে যত্রতত্র, তার কোনো আপনি লজিক খুঁজে পাবেন না। একটা জাতীয় সড়ক যেখানে হয়তো ফ্রেট বা দূরপাল্লার যানবাহন, সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত, সেখানে দেখা যায় একদম লোকাল রাস্তার মতো সেখানে গ্রিন পুলিশ অপারেট করছে, সিভিক ভলেন্টিয়াররা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, ড্রাম ফেলে দেওয়া আছে, গাড়িকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, টোটো পেরোচ্ছে, যত্রতত্র টোটোর দাপাদাপি ছিল এই জাতীয় সড়কগুলোয়। যদিও NHAI এর থাম্ব রুল বলে, একদম নিয়ম রীতিমতো লিখিত আকারে, যে জাতীয় সড়কে কিন্তু টোটো চলার কথা নয়। খুব দায়িত্বের সঙ্গে কথাটা বললাম। আর কি দেখতাম আমরা? পুলিশের হাত পাতা। পুরনো সরকারের আমলে একটা ছবি খুব সাধারণ হয়ে গিয়েছিল, যত্রতত্র ট্রাক, লরি, ট্রেলার, সেগুলোকে দাঁড় করিয়ে পুলিশ, কখনো গ্রিন পুলিশ, তারা হাত পাতত। সেই ছবি ভিডিও তোলার অপরাধে মোবাইলে অনেক সময় আমরা দেখেছি কি পরিমাণ হ্যারাস করা হয়েছে মানুষকে শুধু ওই ছবিটা তোলার জন্য। অর্থাৎ এই সমস্ত অনিয়ম বেনিয়ম আপনার নাকের ডগার দিয়ে চলতো, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ একটা সুপরিকল্পিত সরকারি মেশিনারি আপনাকে গ্যাগ করে দিতে, আপনার গলা চেপে ধরতে, টুঁটি চেপে ধরতে তৈরি ছিল সব সময়। কিন্তু এই পরিস্থিতিগুলো আমরা আশা করি নতুন সরকার অবশ্যই খুব সিরিয়াসলি নেবে, এবং প্রথম দিন থেকে তাদের ইন্টেন্টে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এগুলোকে আমূল পরিবর্তন ঘটাতে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো, যে জিনিসটা 10 বছর 15 বছর ধরে পশ্চিমবঙ্গের পকেটে পকেটে রেওয়াজ হয়ে গেছে, সংস্কৃতি হয়ে গেছে, বা বলতে পারেন অলিখিত নিয়ম হয়ে গেছে, সেটাকে কি একটা নতুন সরকার, যার বয়স মাত্র 7 দিন, সে রাতারাতি পাল্টে দিতে পারবে? এখানেই কিন্তু বিজেপির একটা আসল চ্যালেঞ্জ নতুন সরকারের। একদিকে আমরা দেখেছি যে এই সপ্তাহতেই পেট্রোলের দাম বেড়েছে, তেলের দাম বাড়ছে, সেটা অনেকে বলছেন বিশ্ববাজারের যা পরিস্থিতি, মিডল ইস্টের যা যুদ্ধকালীন পরিস্থিতির ফলে যা ইম্প্যাক্ট হয়েছে সারা পৃথিবী জুড়ে, তাতে এটা অবশ্যম্ভাবী ছিল। হয়তো নির্বাচনের আগে এটা ঘোষণা করা হয়নি, কিন্তু নির্বাচন মেটার পরপরই আমরা একদম দেখলাম পেট্রোলের দাম বাড়লো। আমাদের রাজ্যে 3 টাকা করে বেড়েছে। অন্য অনেক রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, তেলের দাম পশ্চিমবঙ্গের থেকে আগেই কম ছিল, পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে বেশি ছিল। অবশ্যই আমরা সব সময় সেটা নিয়েও সমালোচনা করেছি। কেন্দ্রের নেওয়া কর, রাজ্যের নেওয়া কর, এই টানাপোড়েনে পশ্চিমবঙ্গের যারা গাড়ি চালান, যারা 4 চাকা বা 2 চাকা চালান, তারা সবসময় মনে হয় একটা অলিখিত পাপ করেছেন, তাদের একটু বেশি মাসুল তার জন্য গুনতে হয়। যাই হোক, সেই পরিস্থিতি পাল্টাবে কিনা সেটা বোধহয় এই মুহূর্তে শুধুমাত্র কেন্দ্র বা রাজ্যের হাতে নেওয়া সিদ্ধান্ত নয়, তার সঙ্গে হয়তো বিশ্ববাজারেরও একটা যোগাযোগ থাকবে। কিন্তু কোন দিকে সেটা যায় সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। তার কারণ কি জানেন তো? দিনের শেষে আম আদমি, কমন ম্যান, তারা যখন নিজের গাড়িতে নিজেদের
উপার্জনের টাকায় জ্বালানি ভরেন, পেট্রোল বা ডিজেল ভরেন, তখন সেটা তাদের পকেটের ওপরেই চাপ ফেলে। আর তাঁরাই একই সঙ্গে ফাস্ট্যাগও ভরান যারা জাতীয় সড়ক দিয়ে ট্রাভেল করেন। তারা টোল দেন। বহু ব্রিজ, বহু রাস্তায় পশ্চিমবঙ্গে, এমনকি পিডাব্লিউডির রাস্তাতেও টোল দিতে হয়। এর পাশাপাশি একটা অন্য ফ্যাক্টর, অনেকে বলেন এখন কনজিউমারিজমের পৃথিবী, সেখানে কনজিউমারই শেষ কথা বলে, উপভোক্তা। তো এই ক্ষেত্রে তো যারা সেই রাস্তা ব্যবহার করছেন তার জন্য ট্যাক্স দিচ্ছেন, টোল দিচ্ছেন, জ্বালানির জন্য টোল দিচ্ছেন, তাদের তো একটা সে থাকা উচিত। অবশ্যই তারা তো একটা কৈফিয়ত চাইবেন। এখানে কিন্তু একটা ভ্যালু ফর মানি প্রপোজিশন থাকা উচিত। অর্থাৎ যে টাকাটা আমি খরচ করছি, আমার পকেট থেকে যাচ্ছে, তার তুলনায় আমি কি পরিষেবা পাচ্ছি। পরিষেবা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বা মান্ধাতা আমলের হয়, আমার গাড়ির গতি যদি গার্ডরেল বা ড্রামের জন্য থমকে যায়, টোটোর জন্য যদি আমি স্পিড তুলতে না পারি, অথচ আমি তেলের জন্য বেশি টাকা খরচ করব, ট্যাক্স বেশি দেবো, সেটা কতদিন মেনে নেওয়া যায়? প্রশ্ন উঠবে। আর সেটাও কিন্তু নতুন সরকারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। অনেকে বলেন যে সড়ক যোগাযোগে বিপ্লব আসা মানে পরিকাঠামোয় একটা আমূল পরিবর্তন এসে যাওয়া, অর্থাৎ সড়কের সঙ্গে সরাসরি লজিস্টিক্সের একটা যোগাযোগ থাকে। কারণ এই রাস্তাগুলো শুধুমাত্র তো জনপরিবহনের নয়, ফ্রেট করিডোর হিসেবেও খুব গুরুত্বপূর্ণ। এখান দিয়ে কাঁচা মাল, দৈনন্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী, সেগুলো একটা শহর থেকে আরেকটা শহর, কখনো একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, কখনো আন্তঃরাজ্যর পাশাপাশি আন্তর্জাতিক ট্রাভেলও করে থাকে। সেদিক থেকেও সময় যতটা কমে, রাস্তা যত মসৃণ হয়, মসৃণ মানে আমি লিটারাল সেন্সে রাস্তার সারফেস মসৃণ হওয়ার কথা বলছি না, যোগাযোগ ব্যবস্থাটা মসৃণ হওয়ার কথা বলছি, সেটা হলে কিন্তু অবশ্যই ব্যবসায়িক দিক থেকে একটা লাভবান হওয়ার জায়গা তৈরি হয়। এখন এর প্রভাব একদম মিনিস্কিউল লেভেল থেকে শুরু করে লোকাল অর্থনীতির জায়গায়, কোনো গ্রামে একজন চাষি যিনি হয়তো আলুটা ঠিক সময়ে হাটে পৌঁছে দিতে চান, কেউ হয়তো সবজিটাকে ঠিক সময়ে আড়তে পৌঁছে দিতে চান, আবার তার পাশাপাশি কোনো একজন ছোট ব্যবসায়ী তিনি তার কাঁচামালটা যাতে ঠিক সময় নিয়ে আসতে পারেন বা রেডিমেড প্রোডাক্টটাকে ঠিক সময় মার্কেটে বিক্রির জন্য পাঠাতে পারেন, যাতে খুব গুরুত্বপূর্ণ ওষুধ বা এই জাতীয় সামগ্রীগুলো ঠিক সময় পৌঁছয়, যাতে সেনাবাহিনী ঠিক সময় ট্রাভেল করতে পারে। কারণ এর অনেক অংশে কিন্তু অনেক সময় আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকে। এই সব কিছু নির্ভর করে এই সড়ক ব্যবস্থার ওপর। সুতরাং তার সঙ্গে দেশের ইন্টারনাল সিকিউরিটির পাশাপাশি ইকোনমির কত বড় অ্যাঙ্গেল জড়িয়ে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। জিডিপিতে কী প্রভাব পড়বে এই সিদ্ধান্তগুলো, রাজ্যের জিডিপি, দেশের জিডিপি, সব কিছু দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা অদ্ভুত জাংচারে দাঁড়িয়ে আছি, জানেন তো। আমরা বহুবার অতীতে, রিসেন্ট পাস্টে অভিযোগ করেছিলাম যে এই যে জাতীয় সড়কগুলো, এগুলো যেগুলো NHAI তৈরি করেছে সারা ভারতবর্ষ জুড়ে, আপনি ভারতের অন্যান্য স্টেটগুলোয় যদি ট্রাভেল করেন, উত্তরপ্রদেশের কথা বলেছি আমি এর আগে, অবশ্যই মধ্যপ্রদেশের কথাও বলতে হবে, ছত্তিশগড়ের কথা বলতে হবে, তারা কী পরিমাণ বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে রাস্তায়। আপনারা যদি কেউ বিলাসপুর, রায়পুর এই জায়গাগুলো রিসেন্টলি গিয়ে থাকেন, মহারাষ্ট্রে গিয়ে থাকেন, হরিয়ানা গিয়ে থাকেন, গুরগাঁও, সোনিপত, পানিপত কিংবা রাজস্থান গিয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমি যেটা বলছি সেটার সঙ্গে বোধহয় রিলেট করতে পারবেন খুব সহজে। এই গোটা পরিস্থিতিটার সঙ্গে আপনি যে মুহূর্তে আমাদের রাজ্যের আজ থেকে কয়েক দিন বা কয়েক মাস আগের মালদা, মুর্শিদাবাদের বা নদিয়ার কিছু অংশের ট্রাফিকের কথা ভাবতেন, শিউরে উঠতেন। হ্যাঁ, প্রজেক্টগুলোতে কোনো বাজেটগত কোনো স্ট্রেন ছিল না, কোনো বাধা ছিল না, কিন্তু হচ্ছিল না। কারণ ওই যে বললাম, কোথাও নবান্নর ফাইলের লাল ফিতের ফাঁস, কোথাও আবার হয়তো কোনো সম্প্রদায়কে তুষ্ট করার জন্য, কোথাও জমি জট, বা সেই জমি জট বছরের পর বছর কোনো
সম্প্রদায় বিরক্ত হতে পারে, রেগে যেতে পারে, অসন্তুষ্ট হতে পারে, সেই কারণের জন্য জমি জট মেটাতে না চাওয়া, সদিচ্ছের অভাব, সেই কারণগুলো ছিল, জানেন তো। আর ছিল বলেই একটা বিস্তীর্ণ অংশে আমরা বারবার দেখতাম কোথাও ফ্লাইওভার তৈরি হচ্ছে না, সামান্য হয়তো 300 মিটার দূরত্ব বাকি আছে, শুধু ওই একটা ফ্লাইওভার হয়ে গেলে ন্যাশনাল হাইওয়ের স্পিড অনেকটা বেড়ে যায়, কিন্তু হয়নি। আমরা দেখেছি NH-12 যখন সম্প্রসারণ হচ্ছিল কলকাতা থেকে শিলিগুড়ি, তখন আস্তে আস্তে ধাপে ধাপে কখনো রায়গঞ্জ এক্সপ্রেসওয়ে, কখনো বহরমপুর এক্সপ্রেসওয়ে, কখনো মালদা এক্সপ্রেসওয়ে, একটু ভুল বললাম, রায়গঞ্জ বাইপাস, মালদা বাইপাস, বহরমপুর বাইপাস, এগুলো খুলেছে, এক্সপ্রেসওয়ে নয়, বাইপাস, এগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি এখনও এমন কিছু পকেট আছে যেখানে একটা ফ্লাইওভার তৈরি করা যায়নি, কোথাও রেল লাইন আছে, তার উপর দিয়ে একটা ব্রিজ করা দরকার, সেটা করা যাচ্ছে না, শুধু ওই জমি জট এবং বিশেষ কিছু সম্প্রদায়ের আপত্তির জন্য। আমরা আশা করব যে সেই সমস্যাগুলো নতুন সরকারের আমলে নতুনভাবে ভাবা হবে এবং বল গড়াবে। ধ্রুব রাঠি অনেকের খুব পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার। তিনি রিসেন্টলি কিছু বছর আগে, বছর দেড়েক আগে বোধহয়, একটা ভিডিওতে একটা মন্তব্য করেছিলেন, খুব অদ্ভুত একটা মন্তব্য, আমার কানে খুব আশ্চর্য লেগেছিল, যে এই যে এত সড়ক বিপ্লব ভারতবর্ষে হচ্ছে, এর কি প্রয়োজন, এর কি লাভ, তাই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। যারা তার বিরোধী তারা সরাসরি এই মন্তব্যটাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে যিনি নিজে একটা প্রথম বিশ্বের দেশে থাকেন, জার্মানিতে থাকেন, যেখানে একটা অটোভন এক্সপ্রেসওয়ের মতো সুপার এক্সপ্রেসওয়ে আছে, তিনি ভারতবর্ষ যখন একটু গতিতে ছুটতে চাইছে তখন কেন এই ধরনের মন্তব্য করেন। আসলে এটাও বোধহয় একটা ইকোসিস্টেমের ন্যারেটিভ। ধ্রুব রাঠি যে ভাষায় কথা বলেন, হয়তো এই শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত, যেটাকে আমি বৈপ্লবিক বলছি বা অনেকেই হয়তো বৈপ্লবিক হিস্টোরিক মনে করছেন, সেটা নিয়েও দেখবেন কেউ কেউ সমালোচনা করতে নেমে পড়বে এই বাজারে। কেন বলুন তো? কারণ ওই যে বলেছিলাম, বাম বাস্তুতন্ত্রর মিডিয়া এমনভাবে আপনার চারপাশে আছে, আমরা বারবার যেটা বলি, খবরের বাঁদিক আপনাকে এমনভাবে এত আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তারা কোনোভাবেই চায় না আপনি খবরের ডান দিকটা দেখতে পান। সেটা দেখানোই কিন্তু আমাদের শপথ, অঙ্গীকার। অনেক আলোচনা হলো রাস্তা নিয়ে, সুতরাং সড়ক পরিবহন নিয়ে যখন কথা হচ্ছে তখন পরিবহন মন্ত্রীর স্বপ্নটা দিয়েই শেষ করতে বাধা কোথায়? হাজার হলেও তো বাঙালি আজও স্বপ্ন দেখে। নীতিন গডকারি আজ থেকে 3 বছর আগে একটা কথা বলেছিলেন যে তার খুব মনের ইচ্ছে, তিনি অনেক অনেক সড়ক বিপ্লব ভারতবর্ষে ঘটিয়েছেন, যার মধ্যে খুব রিসেন্ট পাস্টে আমরা প্রচুর আলোচনা করেছিলাম কৈলাস মানসরোবরের রাস্তা নিয়েও। ভারত চীনের পুণ্যার্থীদের ক্ষেত্রে মানস কৈলাস দর্শনেও হয়তো একটা নতুন আঙ্গিক খুলে দেবে, একটা বিপ্লব ঘটে যাবে। আর কয়েকদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, পেপার ওয়ার্কস হয়ে গেছে। গডকারির একটা স্বপ্ন ছিল যে 8 ঘন্টায় কলকাতা থেকে শিলিগুড়ি, সেই রাস্তা তৈরিও হয়ে গিয়েছিল, শুধু কয়েকটা পয়েন্টে কিছু ফ্লাইওভার, কিছু অংশে জমিজট, এগুলোই সেই স্বপ্নটার পথে একটা হার্ডল হিসেবে দাঁড়িয়েছিল। তেমনি তিনি আরও একটা স্বপ্ন দেখেন, তার জন্যও কাজ হয়েছে। NH-19 ব্যাপক অংশে এক্সপ্রেসওয়েগুলোকে পুরনো জিটি রোডের সঙ্গে কানেক্ট করে অনেক চেষ্টা হয়েছে, রাস্তা চওড়া করা হচ্ছে, লেন বাড়ানো হচ্ছে, একটা কয়েক লক্ষ কোটি টাকার প্রকল্পে কাজ হচ্ছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। কলকাতা থেকে দিল্লি একদিন আমরা 12 ঘন্টায় পৌঁছতে পারবো, ঠিক যেমন কলকাতা থেকে শিলিগুড়ি গডকারিজি 8 ঘন্টায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্ন আমরা এতদিন তার মুখে শুনতাম, এবার তার পার্টির সরকারই কিন্তু আমাদের রাজ্যে, সুতরাং আমরা কিন্তু আশাবাদীও হব, নজরও রাখব, কৈফিয়তও চাইব। কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা? যদি মনে হয় আমাদের আলোচনা আপনাকে একটু অন্যরকম ভাবার একটা মনের খোরাক জোগাতে পারছে, তাহলে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন,
আমরা শুধু একটাই সাপোর্ট আপনাদের থেকে চাই, ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় এই আলোচনা শুনে আপনার বন্ধু বান্ধব পরিচিত আরও অনেকে লাভবান হবেন, তাহলে অবশ্যই তাদের এই ভিডিওগুলো ফরওয়ার্ড করবেন, শেয়ার করবেন। আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আছি। ইউটিউবে যেমন আমাদের চ্যানেলের নাম খবরের ডানদিক, ঠিক তেমনি ফেসবুকেও অবশ্যই আপনারা নিয়মিত রিয়েল টাইমে একই সঙ্গে ভিডিও আপলোড হয়, সেখানেও কিন্তু এই আলোচনাগুলো অবশ্যই দেখবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা যদি এই আলোচনা শোনার পর আপনার কোনো বক্তব্য থাকে, অবশ্যই মন খুলে আমাদের জানাবেন। সমালোচনা হলে সমালোচনা করবেন, কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। আর দীর্ঘায়িত করব না, আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আমি প্রদীপ্ত, সবাইকে বলছি শুভরাত্রি, ভালো থাকবেন।